এদিকে মধু এগোতে থাকলো, কিন্তু সে এগোবে কী করে, তার যেন পা চলে না। তার পায়ের তলায় কাঁদা পা। এদিকে হিজল গাছের ভেতরটা প্রচণ্ড অন্ধকার। মধু একটা হিজল গাছের সামনে এসে তার যেন দম বেরিয়ে গেল। তার সারা শরীরে যেন রক্ত ছোটাছুটি করছে, তার বুকটা ঢিপ ঢিপ করছে। সে দম বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। তারপর দেখছে তার কানের দুপাশটা গরম, আর তার হাত পা যেন অবশ হয়ে আসছে। ঠিক সেই সময় কে যেন বলে উঠল, কিরে মধু না, কিরে মাছ ধরেছিস? আমি তো কতদিন মাছ খাইনি। আপনারা শুনছেন সমীর রক্ষিতের মেছো ভূত। শুরু হচ্ছে। বর্ষাকাল, গভীর রাত, ধাঁ ধাঁ করে বাজ পড়ছে। মধু সেই ধাঁ শব্দে মধুর ঘুম ভেঙে গেল। মধু গায়ের কাঁথা ফেলে দিল। ফেলে দিয়ে সে দরজা খুলে বেরিয়ে এলো। মধুর বউ ভয়েতে সে ঘুম চোখে বলে উঠল, কোথায় যাও এত রাত বাদলার সময়, এত রাত বিরেতে? সে মধু বলে, আমি মাছ ধরতে যাচ্ছি, তুই দরজা ভেজিয়ে দে। মধু বউ ভয় পেয়ে গেল। আরে, তুমি এত রাতে একলা একলি মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ, এত রাতে কত বিপদ আপদ হবে। মধু বলে, থাক, কোনো ভয় কিসের ভয়? সে মধু বারান্দায় চলে আসে। তার বারান্দায় ঝোলানো পুলই আর খালই নিয়ে সে বারান্দায় নেমে উঠানে নেমে পড়ে। নেমে নেমে গিয়ে সে খানিকক্ষণ দাঁড়িয়ে বলল, এই বৃষ্টিতে বিলের মধ্যে মাছ খাবি খাচ্ছে, হ্যাঁ, কত মাছ ধরে আনবো। তখন মধুর বউ বলে, বাহ, বড় সাহস তো তোমার। এই রাতেতে কত ভূত সাতচন্নি কত থাকবে, মেছো ভূত, তুমি যেও না, কত বিপদ আপদ হবে। তখন মধু ওই বইয়ের ঘ্যান ঘ্যানে তার সহ্য হলো না। সে সঙ্গে সঙ্গে দ্রুত সে উঠান থেকে নেমে খালের পদে সে সাঁ করে ছুটতে শুরু করলো। হ্যাঁ, সত্যি, এই যেমন অন্ধকার তেমনি খুব জোরে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। এর পশ্চিমে নদী, সেই নদীর পাশে একটা শ্মশান, আর এদিক ওদিকে অনেক হিজল বন আর শেওড়া গাছ আর গাব গাছ চারদিকে ভর্তি হয়ে গেছে। শোঁ শোঁ করে হাওয়া বাতাস বইছে, আর সেই শব্দে মধু কিন্তু তবু এগিয়ে যাচ্ছে। একটু এগিয়ে যেতে গিয়ে তার বুকটা কেঁপে উঠেছে। তবু সে দমে যায়নি, তবু সে আস্তে আস্তে এগোচ্ছে, কারণ সবাই এদিকে আসে, এদিকে মাছ বেশি, তাই সে একটু করে এগিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে। নালা কাটা আছে, বিলের জল নদীতে এসে পড়ে, আবার সেই তোড়েতে অনেক ঝাঁকে ঝাঁকে মাছ এগিয়ে উজানে এসে পড়ে। তাই মধু ভাবছি মনে মনে, মাগুর, কই, আর কত কি মাছ তার মনে পড়ছে। সে এইখানে বিলে জলের তোড়ে চলে আসে। তার মধু চিন্তা করছে আর ভাবছে ভাবছে আর মুখ দিয়ে তার লালা দিয়ে তার জল পড়তে শুরু করেছে। কারণ মধু জানে মাছ নিয়ে গেলে বউ মাছ ভেজে দেবে, মাছ ভাজা, মাছের পাতুরি। মধু মাছ খেতে খুব ভালোবাসে। কিন্তু মধু সেই হিজল গাছের সামনে, বনের সামনে এসে একটু থমকে দাঁড়িয়ে গেল। সে ভেবেছিল এখানে এসে কাউকে দেখতে পাবে, কিন্তু না, দেখছে কেউ নেই। এত ঝড়ো হাওয়া বইছে, বাতাস বইছে, কেউ মাছ ধরতে আসেনি। তবু মধু থামেনি। সে তবু সে এগিয়ে যায়, সে মাছ তাকে ধরতেই হবে। তবু মধু জলের মধ্যে নেমে পড়েছে। জলের মধ্যে নেমে দেখে তার পায়ের সামনে মাছ খলখল করছে। তখন সেই পলিটা নিয়ে জলের মধ্যে চেপে ধরে। তারপর একটু উবু হয়ে পোলের ভেতরে হাত ঢোকায়, দেখে একটা মাছ তার হাত থেকে পিছলে যাচ্ছে। তারপর ঠিক সেই সময় দেখতে একটা ছপ ছপ করে শব্দ হলো। মনে হয় না যেন মধুর পেছনে যেন কে যেন জলের মধ্যে নেমেছে। তখন মধু করলে পেছন ঘুরে তাকায়, না, কাউকে দেখতে পায় না। সে ভারী অবাক হয়ে যায় যে আস্তে আস্তে সেই ছপ ছপ শব্দটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এদিকে ঝড়ো হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া বইছে, মধুর সারা শরীর কিন্তু ভিজে গেছে। তার সারা শরীর গায়ে কাঁটা দিয়ে উঠছে। মধু কিন্তু ভীতু নয়, তবুও মধুর মনের ভেতরটা যেন একটা ভয় হয়ে আসছে। তারপর মধু দেখে তার হাতের মধ্যে পোলোটা চলে এসেছে, কিন্তু মাছ সব পালিয়ে গেছে। ঠিক সেই সময় গায়ের ভেতর থেকে কে যেন একটা কুকুর যেন কেঁদে উঠছে। কী যেন বোঝা যাচ্ছে না, কে যেন নাকি সুরে কাঁদছে। সে বুঝতে পারছে না, হয়তো নাকি সুরে কাঁদছে, নাকি কি কাঁদছে, কে জানে। মধু অবাক হয়ে তাকিয়ে আছে। ঠিক সেই সময় মধুর সেই জটার কথা মনে পড়ল। জটা হচ্ছে তার সমবয়সী, সেও মাছ ধরতে এসেছিল পরশুদিন। তো সেই রাতে খুব বৃষ্টি পড়ছিল।
সে ধরেও ছিল অনেক মাছ, কিন্তু সে বাড়ি ফিরতে পারেনি সেই মাছ নিয়ে। সে মাছ নিয়ে যখন বাড়ি ফিরছিল, ঠিক হিজল গাছের সামনে এসে কে যেন বলে উঠল নাকি সুরে, কে যায় রে জটা নাকি মাছ, এইটুকু সে শুনেছে। ব্যাস, তখনই সে আত্মারাম খাঁচা, সে মাছ ফেলে দিয়ে এক দৌড় এসে বাড়িতে গিয়ে, বাড়ির সামনে গিয়ে ওখানে গিয়ে অজ্ঞান। সেই জটার কথা সে মনে পড়ে গেল যখন মধুর তখন বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। ঠিক সেই সময় তার মনে পড়লো, আরে কিছু একটা আওয়াজ হলো, মনে হয় যেন কেউ যেন জলের মধ্যে জাল ফেলেছে। তখন সে মধু বলতে যাচ্ছিল, কে ভাই কে, বলতে যাচ্ছিল, কিন্তু সে বলতে পারলো না, তার আটকে গেল। নিজের এই অবস্থা দেখে মধুর নিজের উপর খুব ভয়ানক রাগ ধরে গেল। হ্যাঁ, সে কি কথা, সে না সাহসী আর সে ভয় পাবে না, হতেই পারে না। সে খুব সাহসী। তখন সে নিজের মনে একটু সাহস আনলো, আর সেই সাহস আনতেই সেই তখন ঝপঝপ করে পোলো জলের মধ্যে ফেলতে লাগলো, ঝপাং করে ফেলতে লাগলো। আর টপ টপ করে প্রচুর মাছ সে তুলতে লাগলো, ট্যাংরা, রুই, কাতলা কত তুলতে লাগলো। তার আস্তে আস্তে মাছ ভাব ভরে গেল। তখন সে মনের আনন্দ তার মনে চলে এলো, সে ভয়ের কথা একদম সে ভুলেই গেল। এইভাবে 5-6 বার পোলো ঝাঁপাতেই তার খালুই মাছে ভরে গেল। ঠিক সেই সময় শ্মশানের ভেতর থেকে একটা শিয়াল ডেকে উঠল। মধু ভয় পেয়ে গেল, চমকে উঠল, কিন্তু সে ভয় পাবে না, প্রতিজ্ঞা করেছে। সে আবার সেই পোলো ঝাপাং করে জলের মধ্যে ফেললো এবং চেপে ধরল। তার মনে হলো কী যেন একটা উঠেছে, মনে হচ্ছে না বান মাছ। সে হাত ঢোকালো পোলোর ভেতরে। সে দেখলো যে কী যেন একটা, যার হাতটা জড়িয়ে যাচ্ছে, সে হাতটা বার করে দেখলো যে একটা যেন জল ধরা। সে তখন আর এক ঝাঁকুনি দিয়ে ছুঁড়ে ফেলে দিল। সে বিরক্ত হয়ে গেল। তার ফস করে সে নিঃশ্বাস ফেলতে লাগলো, সে ফস করতে লাগলো। তারপর সে বলল, না, অনেক হয়েছে, তার খালুই মাছে ভরে গেছে, এবার বাড়ি ফেরা যায়। তখন সে খাল পাড়ের দিকে তখন তাকাতেই সেই সময় একটা বিদ্যুৎ চমকালো। বিদ্যুৎ চমকাতে আলোতে দেখতে পেলো কালো কালো সেই গাছের গুঁড়িগুলো দেখতে পেয়ে তার মনে হলো খালের পাড়ের মধ্যে কারা যেন এসে দাঁড়িয়েছে, তার জন্য সে অপেক্ষা করছে। তখনই সেই মধুর সেই জটার কথা সে মনে পড়ে গেল। হঠাৎ মধুর গা ছমছম করে ওঠে। তখন সেই আস্তে আস্তে সেই জল থেকে উঠে আসে, এবং জল থেকে উঠে এসে সে হাঁটবে কি, তার পাটা খুব ভারী হয়ে আসে। সে ভাবলো, না, একবার সে দৌড় মারবে। তারপর বলল, না, দৌড়াবে কেন, তার তো মনে সাহস আছে। তবে তো কেউ তো আমার সামনে আসেনি, আর খনা সুরে কেউ তো আমাকে ডাকেনি। তখন সে নিজের মধ্যে সে সাহস জোগালো, নিজেকেই বলল, মধু, তুমি এগিয়ে চলো। সত্যি মধু তখন এগিয়ে চলল। সত্যি মধু এগোতে শুরু করলো, কিন্তু সে এগোবে কী করে, তার পা আর এগোচ্ছে না, কারণ তার পায়ের তলায় কাঁদা পা। হিজল বনের ভেতরটা প্রচণ্ড অন্ধকার। হঠাৎ একটা হিজল গাছের সামনে এসে মধুর যেন প্রাণ উড়ে গেল। মধুর বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। সে মধু করলো কি, সে একটা জায়গায় এসে সে দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর তার মনে হলো যে তার শরীরে যত রক্ত আছে খুব জোরে দৌড়াচ্ছে, আর তার কানের দুপাশটা যেন গরম হয়ে গেছে, আর তার হাত পা যেন অবশ হয়ে আসছে। ঠিক সেই সময় কে যেন নাকি সুরে তাকে বলে উঠল, কে রে, মধু নাকি? বাবা, তুই মাছ ধরেছিস? আমি কতদিন মাছ খাইনি। মধুর দু চোখ তখন অন্ধকারে ভরে গেল। সে কি করবে ঠিক করতে পারছে না। সে একবার ভাবলো জটার মতো দৌড় মারবে আর মাছ শুদ্ধ খলিটা সে ছুঁড়ে দেবে। তার যেন দম বন্ধ হয়ে আসছে, আর সে মনে মনে ভাবতে লাগলো সে একা কেন মাছ ধরতে এলো, কেন একা একা মাছ ধরতে এসেছিলো। সে আবার ভাবতে লাগলো পাপের লোভের ফল এই, লোভে পাপে মৃত্যু। হ্যাঁ, তার ইচ্ছা করলো সে যেন গলা ফাটিয়ে সে চিৎকার করে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ঠিক সেই সময় মধু শুনতে পেল যে পেছন দিক দিয়ে জলের মধ্যে দিয়ে কে যেন ছপ ছপ করে আসছে। সে তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠল, সারা শরীর তখন তার কাঁটা দিয়ে উঠল। ঠিক তখনই শুনতে পেল কে যেন বলে উঠল, হ্যাঁ রে মধু, তোর মাছ আমাকে দিবি না কি রে? আমি অনেক দিন মাছ খাইনি, নাকি তোর ঘাড় মটকাবো। খালুইটা তখনই সে ছুঁড়ে দেবো ভাবলো মধু, কিন্তু তার হাতটা অবশ হয়ে এলো। কিন্তু সে আরেকটা টের পেল
তার খালুর মধ্যে কার যেন একটা হাত এসে পড়েছে। তারপর আরেকটা জিনিস দেখলো যে তার হাত থেকে খালিটা আস্তে আস্তে খসে যাচ্ছে, পেছন দিকে সরে যাচ্ছে। তার মধুর এই ভয়েতে মধুর সারা শরীর যেন ফুলে উঠল ভয়ে। আর ঠিক সেই সময় একটা বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের আলোতে মধু ভীষণভাবে চমকে পেছন দিকে তাকালো। পেছনে তাকিয়ে দেখে একটা বিশাল আকারে কালো মূর্তি তার পেছনে দাঁড়িয়ে আছে। আর সেই দেখে মধু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সে আবার একটা জিনিস দেখলো, সেই বিদ্যুতের আলোতে সেই মূর্তিটা যখন সে দেখার জন্য পেছন ঘুরেছিল, সেই মূর্তিটা তাকে দেখে আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে, যেন সে গা ঢাকা দিল। খুব ভয়ে মানুষ যখন বেপড়া ও সাহসী হয়ে ওঠে তখন কি করে, সে মধু তখন তাই করলো। সেই খালিটাকে আস্তে আস্তে নিচে নামিয়ে সে চিৎকার করলো, কে রে ওখানে, কে কে ওখানে। এবার সে জোরে তাড়াতাড়ি করে ওখানে গেল, গিয়ে সেই মূর্তিটাকে চেপে ধরলো, বলে কে রে বেটা বদমাস। মধুর কোনো জ্ঞান ছিল না, সে ভীষণভাবে পাগলের মতো চেঁচাতে শুরু করলো। তার জ্ঞানটা তখনই ফিরে এলো যখন দেখছি কে জানি কেঁদে কেঁদে বলছে, আমায় ছেড়ে দাও বাবা, আমায় ছেড়ে দাও, আমি আর কখনো এসব করব না। তখন মধুর একটু সাহস ফিরে এলো। তখন সে মূর্তিটাকে বলল ভারী গলায়, কে তুই। তখন সেই মূর্তিটা বলে উঠল, আমি নেত্যগোপাল, নুলো নেত্যগোপাল। ঘাম দিয়ে জ্বর ছাড়ে মধু, আর সে অবাক হয়ে বলে, তুমি নেত্যদা? আরে কী ব্যাপার নেত্যদা, তোমার এরকম মূর্তি কেন? নেত্যদার সারা শরীর চট দিয়ে ঢাকা। ছাড়া পেয়ে নেত্যদা আস্তে আস্তে চটের আবরণগুলো পুরো খুলতে থাকে, আর বিদ্যুতের আলে মধু তখন তার শরীরটা পুরো দেখতে থাকে। নেত্যদা জন্ম থেকেই সে নুলো, তার হাত দুটো শুকনো, খুব কমজোরি। নেত্যদা বলে, জানিস তো মধু, বাবা মধু, আমার হাত দুটো নুলো, তুই তো জানিস আমি মাছ ধরতে পারি না, কিন্তু আমার মাছ খেতে খুব ইচ্ছা করে, কিন্তু কেউ আমাকে একটু মাছ দেয় না, তাই জন্য আমি বুঝছে যে। তখন মধু বলে, হ্যাঁ। মধু এবার একটু বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ও ওই জন্য তুমি সেদিন জটাকে। নেত্যদা বলে, হ্যাঁ, আমি সেদিন বুঝছে যে জটার কাছ থেকে সমস্ত মাছ কেড়ে নিই। মধু নেত্যদার সব কথা শুনে তার খুব রাগ হয়। তখন সে তাকে গালমন্দ করবে এবং মারবে বলে ঠিক করে, কিন্তু নেত্যদার হাত দুটো নুলো, সে তার একটু সেই দেখে তার মায়া হয় এবং একটু কষ্ট হয়। তখন মধু বলে, শোনো নেত্যদা, একটা কথা বলি, তোমাকে আর বুঝছে যে মাছ জোগাড় করতে হবে না। আমি যখন মাছ ধরতে আসবো তুমি আমার সাথে আসবে, যা মাছ হবে সব অর্ধেক আমি আর অর্ধেক তুমি রাজি তো? নেত্যদা যেন হাতে স্বর্গ পেল, সে বলল, রাজি মানে সত্যিই রাজি, আমি তোমার কথা মতোই তাই কাজ করব। মধুও খুশি হলো। তখন মধু বলল, শোনো নেত্যদা, এক খুলি তো মাছ আছে, চলো আমরা দুজনে গিয়ে একসাথে আবার মাছ ধরি তোমার জন্য। তখন নেত্যদা আর মধু দুজনে একসাথে মাছ ধরতে শুরু করলো। আমার গল্পটি শেষ হলো। এই গল্পটি লিখেছেন সমীর রক্ষিতের মেছো ভূ। আর আমার এই গল্পটি শুনে সত্যি যদি আপনাদের ভালো লাগে, একটু সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবেন।